আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ প্রথম টেস্টটা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছে এবং এখনো আই থিঙ্ক খোশ মেজাজে আছে। তবে ট্রেনিংয়ে নামতে হচ্ছে, প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হচ্ছে, কারণ দ্বিতীয় টেস্টটাও একেবারেই খুবই খুবই কাছে চলে এসেছে। অগস্টের 22 থেকে 26 তারিখে এবং ব্যারিয়ার রিফ ম্যাকেতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, এবং সেই টেস্টটার মাধ্যমেই এই নতুন ভেন্যুটার বহিঃপ্রকাশ হবে অ্যাজ আ টেস্ট ভেন্যু ইন অস্ট্রেলিয়া। ডারউইনের উইকেট, আবহাওয়া, কন্ডিশন সবকিছুই অনেকটা বাংলাদেশকে সাপোর্ট করেছিল। অনেকে বলছিলেন যে ইটস মোর অফ আ বাংলাদেশি উইকেট রাদার দ্যান অ্যান অস্ট্রেলিয়ান উইকেট। চমক মানে একটা হিউমিড ওয়েদার এবং গরমের মধ্যে অস্ট্রেলিয়ানরা হাঁসফাঁস করছিলেন, এবং সেটা বাংলাদেশের ব্যাটার বোলার দুই দিক থেকে তাদেরকে সাপোর্ট করেছে, কারণ মনে হচ্ছিল যে আমরা হয়তো ঘরের মাটিতেই খেলছি। সো ফার ওয়েতে গিয়েও ঘরের মাটির এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ বেশি পেয়েছে অস্ট্রেলিয়ার থেকে। তবে দ্বিতীয় যে টেস্টটা অনুষ্ঠিত হবে ব্যারিয়ার রিফ ম্যাকেতে, সেখানে আমার মনে হয় পুরোপুরি একটা অস্ট্রেলিয়ান কন্ডিশন আমাদের জন্য অপেক্ষা করছে। আমি পিচটার ব্যাপারে, পিচের আচরণের ব্যাপারে প্রিভিয়াস একটা ভিডিওতে আলোচনা করেছি। তবে বাংলাদেশের বোলিং ইউনিটটা এই ধরনের উইকেটে বল করার জন্য কতটুকু প্রস্তুত, সেটাই মূলত এই ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। বাংলাদেশ আমরা দেখেছি তারা স্বভাবতই অনেক দিন ধরে, স্পেশালি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে কিন্তু তারা টানা বাইরে থেকে বিদেশি পেস বোলিং কোচ আমাদের জন্য নিয়ে এসেছেন, এবং ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং তারই ফলশ্রুতিতে, এত এত বছরের ফলশ্রুতিতে, 2 দশকের এই এফোর্টের ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশের পেস ইউনিটটা এখন ওয়ার্ল্ডের সেরা পেস বোলিং ইউনিটগুলোর মধ্যে একটা। যদি আমরা টপ 5 পেস বোলিং ইউনিটস বলি বা টপ 4 বলি, সেখানেও বোধহয় বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা এখন সেই জায়গার মধ্যে থাকতে পারে বেসড অন স্ট্যাটিস্টিক্স। সো এরকম একটা জায়গায় আসতে পারার পেছনের অনেক গল্প রয়েছে, ডেফিনেটলি অনেকের অনেক অবদানও রয়েছে। আমরা মমিনুল হককে নিয়ে আলাদা করে কথা ডেফিনেটলি বলতে পারি, যার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশে আসলে টেস্ট ক্রিকেটে এতগুলো পেস বোলার আমরা পাচ্ছি। এবং তিনি যখন ক্যাপ্টেন ছিলেন, তিনি এই ব্যাপারটা এনশোর করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশ যেন পেস বান্ধব সিচুয়েশনে ভালো করতে পারে, যেন পেসাররা এনাফ এক্সপোজার পান, তাদেরকে যেন প্রমোট করা হয়, সেই বিষয়গুলো নিয়ে তিনি সবার আগে কাজ করেছিলেন, এবং পরবর্তীতে এখন সেটার ফলাফল আমরা সবাই পাচ্ছি। নাজমুল হোসেন শান্ত এখন হঠাৎ করে দেখছেন যে তার পেস বোলিং ইউনিটটা বেশ শক্তিশালী। নাহিদ রানাকে বাংলাদেশ ডেফিনেটলি মিস করছে পুরো সিরিজটাই। তিনি থাকলে একটা ডেফিনিট এক্স ফ্যাক্টর হতেন, একটা মরা উইকেট হোক, লাইভলি উইকেট হোক, যেই ধরনেরই উইকেট হোক, নাহিদ রানা সবসময় একটা এক্স ফ্যাক্টর, তার পেসের জন্য, তার হাইট এবং সেখান থেকে যে বাউন্সটা এক্সট্রাক্ট করতে পারেন সেটার জন্য। তবে তিনি যেহেতু নেই, তাকে নিয়ে কথা বলেও লাভ নেই। বাংলাদেশ বহুদিন পর দেখলাম, যে 2 দশকের কথা বলছি, চাম্পাক রামানায়কের পর থেকে আমরা যদি বিভিন্ন ধরনের পেস বোলিং কোচদের কথা বলি, হিথ স্ট্রিক এসেছিলেন, আন্দ্রে অ্যাডামস এসেছিলেন, কোর্টনি ওয়ালশ এসেছেন, ওটিস গিবসন এসেছেন, শন টেইট এসেছেন, অ্যালেন ডোনাল্ড এসেছেন, তাদের উত্তরসূরিকে কিন্তু বাংলাদেশ এখনো খুঁজে আনেনি ফ্রম আউটসাইড। তারা কিন্তু একজন দেশি কোচের উপর ট্রাস্ট করেছে এই পুরো সিরিজটাতে, এবং সেই দেশি কোচের নাম তালহা জুবায়ের। তাকে নিয়ে কিন্তু খুব একটা বেশি কথা হয় না, বাট ব্যাপারটা মজার যে তিনি কিন্তু অস্ট্রেলিয়া থেকেও পেস বোলিং কোচিং এর আলাদা রকম কোর্স এবং ট্রেনিং করে এসেছেন। সো তার অ্যাবিলিটি, তার স্কিল সেট ডেফিনেটলি আছে, এবং সেটার বহিঃপ্রকাশ আমরা ফার্স্ট টেস্টের মধ্যেও দেখলাম, যেখানে বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ান পেসারদেরকে আউটপ্লে করে দিয়েছে। বাংলাদেশের পেসাররা বেশি সফল হয়েছে অস্ট্রেলিয়ান পেসারদের কাছ থেকে তাদের এনভায়রনমেন্টে গিয়ে। এর চেয়ে বড় ক্রেডিট আর কি হতে পারে? সো তালহা জুবায়ের ডিজার্ভস অল দ্য রেসপেক্ট, এবং আমার মনে হয় যে দেশি কোচদের একটা উত্থান আমরা দেখছি এই সিরিজটার মধ্য দিয়ে। ব্যাটিং কোচ আশরাফুল দারুণ করেছেন, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছি। তালহা জুবায়ের তিনি এই দলটাকে ইন্সপায়ার করছেন, এই পেস বোলিং ইউনিটটাকে। গোছানো একটা ইউনিটি ছিল, বাট খানিকটা খর্বশক্তির ছিল, যেহেতু নাহিদ রানাকে মিস করেছে আমরা। ফার্স্ট টেস্টে শরীফুলও ছিলেন না, সো ওই জায়গা থেকে তিনি মোটামুটি খর্বশক্তির একটা পেস বোলিং ইউনিটকে যেভাবে ইন্সপায়ার করেছেন বা যেভাবে তাদেরকে তৈরি করেছেন, কোন লেন্থে কিভাবে বল করতে হবে, ডেফিনেটলি দের ইজ ডেটা অ্যানালাইসিস, বাট সেটার পরও দের আর স্পেসিফিক ট্রেনিং রেজিমস যেগুলো আসলে বোলারদের করাতে হয় স্পেসিফিক একটা ম্যাচের আগে অ্যাজ প্রিপারেশন। তো সেই কাজটা খুবই ভালো হয়েছে বোঝা যায়। দেশের মাটিতেও নিশ্চয়ই তিনি সেটা করেছেন, এবং অস্ট্রেলিয়াতে গিয়ে ওয়ার্ম আপ ম্যাচের সময় বা তারপরে তিনি সেই কাজটা করেছেন। সেটার রেজাল্ট আমরা ফার্স্ট টেস্টে দেখলাম। পেসার হাসান মাহমুদ, তাসকিন, এবাদত হি ইজ দ্য বিগেস্ট রেভলিউশন। আমার কাছে মনে হয় যে তালহা জুবায়ের যদি কাউকে ইমপ্রুভ করে থাকেন এই কম সময়ের ভেতরে, যার কাছ থেকে একটা ভালো আউটপুট এক্সট্রাক্ট করা গিয়েছে ফার্স্ট টেস্টে, তিনি হচ্ছেন এবাদত। ওয়ার্ম আপ ম্যাচেও কিন্তু খুব অগোছালো বোলিং করছিলেন, তার আগেও কিন্তু তার ফর্ম খুব একটা ভালো ছিল না, বাট প্রবাবলি স্পেশাল কোনো কাজ করা হয়েছে তার সঙ্গে, তালহা জুবায়ের সঙ্গে। নিশ্চয়ই যে টোটকাটা তিনি নিয়েছেন সেগুলো কাজে লেগে গিয়েছে, এবং এই কারণেই তালহাকে ডেফিনেটলি আপনাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। সো তালহার পেস ব্যাটারিতে কারা কারা আছেন? দ্বিতীয় টেস্টের অপশনস যারা আছেন, শরীফুল ফ্লাই করে চলে গেছেন সেখানে, এবং শরীফুল আছেন, খালেদ আছেন,
এবাদত আছেন, হাসান মাহমুদ আছেন এবং তাসকিন আহমেদ আছেন। সামি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সাইদ আবেদ হোসেন সামি ফ্রম যমুনা টেলিভিশন এবং বাংলাদেশের এই মুহূর্তে সেরা ক্রিকেট অ্যানালিস্ট, তার সঙ্গে কথা হচ্ছিল রিসেন্টলি এবং তিনি বেসিক্যালি বলছিলেন যে তাসকিন আহমেদ মাইট হ্যাভ সাম নিগল এবং সে কারণে তার ফিটনেস রিলেটেড ইস্যুর কারণে হয়তো সেকেন্ড টেস্টে তাকে নাও খেলানো হতে পারে। আমরা কিন্তু তাসকিনকে দেখেছি যে ফার্স্ট টেস্টে তিনি তার বোলিং আউটপুটটা যথেষ্ট ভালো এফিসিয়েন্টলি দিয়েছেন, বাট মনে হচ্ছিল তিনি তার ফুল রিদমে নেই, কারণ ফুল রিদমে তাসকিন 135 কিলোমিটার পার আওয়ার স্পিডে বল করেন। তাসকিন যে অ্যাভারেজ স্পিডে বল করেছেন ফার্স্ট টেস্টে সেটা ছিল 125 to 130। মানে এই ধরনের এত কম গতিতে তাসকিনকে আমি পার্সোনালি তার পুরো ক্যারিয়ারে কোনো সময় বল করতে দেখিনি। সো বোঝা যাচ্ছে যে কোনো না কোনো একটা নিগল, কোনো না কোনো একটা সমস্যা তার রয়েছে। 100% তার ফিটনেস লেভেলসের জায়গায় ইস্যুস রয়েছে। ফিল্ডিং করার সময়ও দেখেছি হি ইজ লেবার্ড, ভেরি মাচ লেবার্ড। তিনি তার ফুল এফোর্টটাও দিতে একটু ভয় পাচ্ছেন এরকম কিছু মনে হচ্ছে ফিল্ডিংয়ে, এবং সে কারণে নাজমুল হোসেন শান্তর ঝাড়িও খেতে হয়েছে তাকে। বাট তাসকিনকে ছাড়া এখন তাহলে কিভাবে বাংলাদেশ সেট আপ করবে? চারজন পেসার নিয়ে কি বাংলাদেশ যাবে কিনা সেটা আমার মনে হয় হওয়ার সম্ভাবনা কম। তাইজুল এবং মিরাজ তারা দুজনেই হয়তো ইনক্লুডেড থাকবেন। বাট এই জায়গাটাতেই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হতে পারে, বাংলাদেশ যদি দেখে যে পুরোপুরি একটা পেস বান্ধব উইকেট, ধরেন 7-8 মিলিমিটার ঘাস দেয়া উইকেটের মধ্যে, এবং এই ধরনের কনটেক্সটে বলটা কিন্তু হোল্ড করবে আপনার 3 দিন ধরেই দেখবেন যে পেসারদের জন্য স্বর্গরাজ্য হয়ে আছে এই উইকেটটা। সো সেই সিচুয়েশনের অ্যান্টিসিপেশনে বাংলাদেশ কি একটা স্পিনার ড্রপ করে একজন এক্সট্রা পেসার নেবে কিনা, সেই চ্যালেঞ্জটাই এখন বাংলাদেশের সামনে, তালহা জুবাইরের সামনে এবং টিম ম্যানেজমেন্টের সামনে। এই সিদ্ধান্তগুলো সাধারণত ম্যাচের আগের দিন বোঝা যায়, উইকেটটা দেখার পর, বা যেদিন উইকেটটা দেখবেন সকালে, যেদিন ম্যাচ 22 তারিখ সকালে হয়তো দেখবেন, দেখে তারপর একটা সিদ্ধান্ত নেবেন যে 4 পেসার না 3 পেসারে বাংলাদেশ যাবে, 2 স্পিনারে বাংলাদেশ যাবে কিনা। মেহেদী হাসান মিরাজ তো ডেফিনেটলি ইজ ইন। তাইজুল ইসলাম, তারও কিন্তু একটা ইনজুরি নিগল সমস্যা রয়েছে। সো তাকে রিপ্লেস করে যদি একজন পেসার খেলানো যায়, সেই ক্ষেত্রে আসলে একটা অপশন কিন্তু তৈরি হতেই পারে। এবং সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় এবাদতকে রেখেও শরীফুলকে ইনক্লুড করে তাসকিন এবং হাসান মাহমুদ তারা চারজনই বোলিং করতে পারেন। বাট তাসকিনেরও এই নিগলটা কিন্তু একটা সমস্যার জায়গা। সো দিন শেষে ইট উইল বি আ চ্যালেঞ্জিং থিং। আমি এখনো নিশ্চিত না যে 3 পেসার না 4 পেসারে বাংলাদেশ যাবে, বাট উইকেটের ধরন যদি হয় একদম পেস বান্ধব, আমার মনে হয় 4টা পেসার রাখাটা সেফ অপশন হবে। সেই ক্ষেত্রে আনফর্চুনেটলি তাইজুল ইসলামকে জায়গা ছেড়ে দিতে হতে পারে, এবং সেই জায়গাটায় বাড়তি দায়িত্ব নিতে হতে পারে খালেদ এবং এবাদত এই দুজনকে। যদি তাসকিনও ড্রপড হয়ে যান, সেই ক্ষেত্রে বাংলাদেশের পেস ব্যাটারির 4 জন হয়তো বোলিং করবেন, সেখানে হাসান মাহমুদ থাকবেন, শরীফুল থাকবেন, খালেদ এবং এবাদত থাকবেন। তারা কি পারবেন বাংলাদেশকে সেকেন্ড টেস্টটা জেতাতে এরকম হার্ড কোর পেস বোলিং কন্ডিশনে? তালহা জুবায়ের, আপনার উপর ডিপেন্ড করছি, আবারও আপনার জালওয়াটা দেখিয়ে দিন। দ্বিতীয় টেস্টটাতেও আমরা খুবই ভালো করতে চাই, অন্তত হারতে চাই না। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে একটা টেস্ট সিরিজ হারিয়ে আসতে পারলে আমার মনে হয় লেজেন্ডদের কাতারে তালহা জুবায়ের নামটা অটোমেটিক উঠে যাবে। কমেন্ট করে জানিয়ে দিন এই তালহা জুবায়ের ইম্প্যাক্টটা কেমন দেখছেন বাংলাদেশের কারেন্ট পেস বোলিং ইউনিটের উপর, এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাবনাটা কতটুকু সেই ব্যাপারটা নিয়েও জানিয়ে দিতে পারেন কমেন্টে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।